সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ টিভির পর্দায়। সাথে আছি আমি সাকলিন হক। আজ আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং প্রবাসী মিসবাহ আহমদ, যিনি একজন প্রবাসী সাংবাদিক, পাশাপাশি সামাজিক সংগঠন পরিবর্তনের চেয়ারম্যান। চলুন তাদের সাথে কথা বলা যাক। কেমন আছেন? দুজনকে কেমন আছেন? জি জি। এই যে বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, গোটা বিশ্বজুড়ে যে আতঙ্ক করোনা ভাইরাস নিয়ে, এই বিষয়ে কি ভাবছেন আপনারা? একজন প্রবাসী হিসেবে আপনারটাই প্রথমে শুনি আমরা। আমারটা প্রথমে শুনবেন। ধন্যবাদ। আজকে এই যারা আয়োজক এবং আমাদের এই বিশেষ সময়ে বিশেষ বিষয়ের উপরে কথা বলার জন্য, যদিও পরিবেশটা আসলে সত্যিকার অর্থে এখানে বসার মতো যে আমরা একটা সুযোগ পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া। বিশ্ব যেখানে ডুকরে ডুকরে কাঁদছে, সেই পরিস্থিতিতে আজকে আমরা একটি পরিবেশ পাচ্ছি যেখানে আমরা মিডিয়ার সামনে কথা বলার, এই জন্য আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি। একজন প্রবাসী হিসেবে আমরা আপনাকে প্রশ্নটা এমনভাবে করছি, পুরো বিশ্বজুড়ে যে সংখ্যাটা দেখা দিয়েছে করোনা ভাইরাস, যে আতঙ্ক বা সচেতনতার ক্ষেত্রে আমাদের প্রবাসী হিসাবে আপনি কি বলবেন, কিভাবে আমরা সচেতনতা প্রচারণা করতে পারি? দেখুন, প্রবাসী হিসাবে প্রথমে তো গর্বের একটা জায়গা আমাদের, যে আমরা হচ্ছে রেমিটেন্স ফাইটার। কারণ এটা ভালো করেই আপনার জানা প্রবাসের সচেতনতার প্রচারণার সিস্টেম আর আমাদের দেশের প্রচারণার সিস্টেম। হ্যাঁ, আমি আসছি আপনার জায়গায়, আমি আসছি। আজকে আমরা কিন্তু এখন একটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা অ্যাক্টিং করছি। আমি ডাবল স্ট্যান্ডার্ড এই জন্য বলছি যে আমরা যেখানে বাংলাদেশের জন্য রেমিটেন্স ফাইটার এবং বাংলাদেশের অর্থনৈতিক যোদ্ধা, আজকে এখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু প্রশ্নের সম্মুখীন। এই কথাটা এই জন্য বলতে হচ্ছে, আমার কথায় যদি আমাদের প্রবাসী কেউ কষ্ট পান, সেটা হচ্ছে অন্য জায়গা, কিন্তু বর্তমান পরিস্থিতি কি বলছে, যে আমাদের পারফরমেন্সটা কি। আমরা যেখানে রেমিটেন্স ফাইটার, আমরা এখানে আজকে হুমকি। এটা কি জন্য, একটু এই প্রেক্ষাপটটা আমি বলতে চাচ্ছি একজন প্রবাসীর জায়গায়। তার আগে আমার জায়গাটা আমি এনশিওর করে নিচ্ছি, কারণ এখানে অনেক কনফিউজ থাকতে পারেন যে আমি একজন প্রবাসী হিসেবে আজকে এখানে বসার আমার ঠিক হচ্ছে কিনা। আমি বেসিক্যালি গত বছরের ডিসেম্বরের 2019-এর 17ই ডিসেম্বর বাংলাদেশে আসি। সো আমার যে সময় বাংলাদেশে অবস্থান করি বা বাংলাদেশে আসি, সেই সময়কালে এই ধরনের পরিস্থিতি ছিল না, এতটা ভয়াবহ ছিল না, এতটা না, এই বিষয়টা এইভাবে এরকম ছিল না। হ্যাঁ, পরবর্তীতে কিছুদিন 3 মাস যদি আমরা ধরি বা সেই সময়কাল আমি অলরেডি ক্রস করে আসছি। সো আজকে এই জায়গা থেকে আমার অবস্থান, এবং আমি আসছি বেসিক্যালি, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীদের যে বর্তমানে যে আমরা যে কার্যক্রম করছি। দেখেন, আজকে এই যে রূপটা, আমি তো বড় করে কিছু বলার সুযোগ নেই। বিশ্ব পরিস্থিতি সবাই জানা আছে, বাংলাদেশ পরিস্থিতি সেটা আর একটা প্রেক্ষাপট। আমি শুধু সিলেট পরিস্থিতি নিয়ে বলছি, যে সিলেট পরিস্থিতি, যেহেতু আমরা সিলেটি এবং আমাদের প্রবাসী, সিলেটটা হচ্ছে প্রবাসী অধ্যুষিত একটি এলাকা। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আমরা যতটুকু জানি, যে আমরা প্রায় বিগত 1.5 মাসে প্রায় 26,660 জন এই সিলেটে প্রবাসীরা আসছেন, এবং বিগত 10 মার্চের পরে এই যে কয়েকদিনে এখানে মিনিমাম 1,444 জন এখানে আসছেন। এবং আমরা যতটুকু জানি যে কোয়ারেন্টিনে যারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, সেইখানে খুব ন্যূনতম সংখ্যা সেখানে রয়েছে। বেশিরভাগই হচ্ছে গিয়ে হোম কোয়ারেন্টাইন যেটাকে আমরা বলি, সেইখানে অবস্থান করছেন। এবং আমার কাছে এই ধরনের তথ্য আছে, বা আমরা এরকম জানি যে প্রশাসনের লোক গিয়ে বাড়িতে ওনাদের পাচ্ছে না, ওনারা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, ওনারা নিজেরা বিয়ে করছেন, এবং ওনারা বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, ফ্রেন্ডদের সাথে দেখা করছেন, আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন। এই যে একটা অবস্থা বা এই যে একটা চিন্তা, আমি যেটা মনে করি যে আমরা যারা প্রবাসী, আমরা একটু উন্নত নাগরিক আমি আমাদের মনে করি। আর সেই উন্নত নাগরিকের জায়গায় আমাদের সত্যিকার অর্থে দায়িত্ববোধটা কী ছিল। আমরা একদিকে আমরা যদি ধর্মীয় দিক থেকে চিন্তা করি, সেইখানেও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতে যে যখন কোনো এলাকায় মহামারী হবে, সেই এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া যাবে না, আবার মহামারী আক্রান্ত এলাকা থেকে বাইরে যাওয়া যাবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে তো প্রথমে আমাদের আসা উচিত ছিল না। বাংলাদেশ সরকারকে তো আমরা স্যালুট করি, কারণ যেখানে সারা বিশ্বের প্রত্যেকটি সরকার অত্যন্ত রেস্ট্রিক্টেড, সেখানে বাংলাদেশ সরকার আমাদেরকে বাংলাদেশের জায়গা থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদেরকে মূল্যায়ন করে বাংলাদেশে আসার সুযোগ দিয়েছে। সেই সুযোগটা কাজে লাগিয়ে আদৌ আমরা কি করছি? আমরা আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার মার জন্য, আমার বাবার জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য আমি এখন একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছি। এখন আমার কি করণীয়?
করণীয়, সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এই জায়গাটাতে আমি এখন একটু পরে বলি, না হয় আমরা যেহেতু অসুবিধা নেই। যেটা যে আমাদের প্রথম যে যিনি মারা গেলেন উনি কিন্তু একজন প্রবাসীর থেকে ভাইরাস ওনার সংক্রমণ। জি, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের সিলেটে বা আমাদের বাংলাদেশে দেখেন বর্তমান যে জায়গাটা, সেই জায়গাটা কোন জায়গায় আছে? সেই জায়গাটা আছে এই জায়গায় যে প্রথম যে ব্যক্তি মারা গেছেন আমাদের আজাদ সাহেব যেটা বলছেন সেটা সত্যিকার অর্থে যে প্রবাসী থেকেই সংক্রমিত হয়ে কিন্তু এই ভদ্রলোক মারা যান। তাহলে এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে আমরা যদি একটু চীনকে আমরা যদি একটু স্টাডি করি যে চীন কিভাবে বের হয়ে আসলো সেই জায়গা থেকে। চীন কিন্তু দুইটা পদ্ধতি থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রতিষেধক বা কোনো নিরাময় কিন্তু কিছু আবিষ্কার হয় নাই। তাহলে চীন একটা জায়গায় কিভাবে আসলো? সেটা হচ্ছে বেসিক্যালি দুইটা বেসড অফ তাদের স্টেপ। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে যে তারা এই যে কোয়ারান্টাইন যেটাকে বলে। আচ্ছা, আমরা এই বিষয়ে একটু পরে কথা বলছি। আমরা যেহেতু সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ আমাদের সাথে আছেন, আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আপনাদের ওয়ার্ড ভিত্তিক কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? আসলে দেখেন, ওয়ার্ড ভিত্তিকের বিষয়টা এটা হলো গিয়ে সারা দেশব্যাপী। আমি প্রথমেই মিসবাকে ধন্যবাদ জানাচ্ছি, উনি একজন প্রবাসী হিসেবে এখানে এসেছেন। আমরাও কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেকেই প্রবাসী রয়েছেন, আমি নিজেও কিন্তু কিছুটা প্রবাসী, যদিও না আমি সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কিন্তু আমিও নিজে প্রবাসী। আমরা প্রথমত গিয়ে খুব গরিব দেশ এই দেশ, এটা আমরা সবাই সার্বজনীন স্বীকৃতি, এবং এই জন্যই হলো গিয়ে আমাদের প্রবাসে অনেক ভাই বোনেরা আমাদের প্রবাসে থাকেন, এটা একটা বিষয়। আর ওটা বিষয় হলো দেখেন, পৃথিবীর উন্নত যে দেশগুলোতে, যেমন আপনি চায়নার কথা বলেন, ইতালির কথা বলেন, আমেরিকার কথা বলেন, ইংল্যান্ডের কথা বলেন, তাদের যে ইকুইপমেন্ট, তাদের যে যন্ত্রপাতি, এগুলো আমাদের দেশে নাই বলতেই চলে। আপনি এখন সারা বাংলাদেশে যে হসপিটালগুলোতে আমাদের এই করোনা ভাইরাস নিয়ে রোগী যাচ্ছে, তাদেরকে সেবা যত্ন করা কিংবা তাদেরকে রোগ নির্ণয় করার মতো যন্ত্রপাতি আমাদের নেই। সুতরাং এইটার সাথে আমাদের একটা নতুন সম্পর্ক। এটা হয়তো আমাদের অনেক সময় এটা খেয়ালের বশবর্তী হয়েছে আমার ধারণা, কারণ যে সময় যেটা শোনা গেছে যে এটা চায়নাতে হয়েছে, তখন আমাদের এটা নজর দেওয়া উচিত ছিল। যাই হোক, সেইটা আমি আর সেদিকে আর কথা বলবো না, কিন্তু এই কথাটুকু বলবো যে চায়না থেকে যে সময় সারা বিশ্বে আস্তে আস্তে যাচ্ছে, দেখেন এখন এরপরেই হলো গিয়ে আমাদের দেশে আস্তে আস্তে এটা প্রায় 2.5-3 মাস পরে আমাদের দেশে এটা আসলো। এবং আসার মূল কারণটাই হলো কি, আমি আগেই বলেছি এইখানে, মিসবা সাহেব যে সময় কথা বলেন তখন ওনাকে একটু বলছি যেটা আমাদের দেশে আল্লাহর রহমত এখন পর্যন্ত আমাদের দেশ থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাস যেটা স্থানীয়ভাবে কারো এটা হয় নাই। যাও হয়েছে, যিনি মারা গেছেন উনার আমি লোকমুখে দেখেছি, যেটা আর কি পড়েছি, যে উনার আত্মীয় বলতে মেয়ে এসেছিলেন, মেয়ে আবার চলে যাওয়ার পরে উনার যেইটা হলো। এবং আমাদের যে ইংল্যান্ডে যে আমাদের একজন লোক মারা গেলেন, উনারও সেম একই অবস্থা। উনি আসছেন ইতালি থেকে আসার পর উনার ফ্যামিলি সবাই এফেক্টেড হয়। হ্যাঁ, এই আমাদের মূল কাজ যেটা হলো কি, আমরা যারা আছি আর কি, একজনে আরেকজনের সংস্পর্শ থেকে যতটুকু দূরে থাকতে পারি, এটাই হলো কি আমাদের মূল কাজ। আপনি মিসবা সাহেব যেটা বলেছেন যে চায়না এটা থেকে বাইর হয়ে কীভাবে আসলো, মূল বিষয়টা কিন্তু এইখান থেকে। আমরা যেদিন চায়নাতে ধরা মানে এই খবরটা পাওয়া গেল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে সময় দেখলাম, তখন আমরা এই রোগের সাথে পরিচয় একটা জিনিস দেখলাম, যে তারা এই রোগটা যে সবাইকে বলছে সবাই সবার বাসা বাড়িতে থাকো, স্কুলের ছাত্র কলেজে থাকা, কলেজ খোলা নেই, জনসমাগমটা একেবারে মানে আর কি কারফিউর মতন দিয়ে দিল। কারফিউ নয়, কিন্তু কারফিউ কেউ বাইরে হতে পারবেন না। তারা সেই জায়গায় খানে দিয়ে দিল, তাদের বাড়িতে গিয়ে খাবার দাবার যা কিছু আছে সেইটাই দিয়ে দিল। প্রথম এইটা হয়তো অনেক সময় খুব ভালো লাগে নাই, কিন্তু আজকে যেটা আমরা দেখতেছি কি, আর আজকে বলতে আমাদের 15-20 দিন আগ থেকে আমরা যেটা বুঝতেছি যে আমাদের দেশে যে সময় একজন লোক মারা যান, তখন আমরা বুঝতেছি যে এটা আমরা খুব বিপদের সম্মুখীন আছি। আল্লাহ না করুক, খোদায় না করুক, দুদিন আমাদের দেশে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এসেছেন, ওনাদেরকে রেভিডেন্স যোদ্ধা বলা হোক, ওনাদের আরও অনেক যোদ্ধা আছে, কিন্তু আপনার এই সুযোগটুকু আপনি যে এসে যে দেখা যাচ্ছে, আমাদের মিশ্র সাহেব বলেছেন যে কেউ ইতালি থেকে এসেছেন, পরের দিন কি বিয়ে করতেছেন, ইতালি থেকে এসেছেন, আপনার বিভিন্ন জায়গায় মার্কেটে যাচ্ছেন। আমরা
উনাদের বিয়ে করেন, শাদি করেন, আমরাও যাব, তবে আপনার একটা সুযোগ আছে, যে সুযোগটাকে শেষ করতে হবে। আপনি উনি আমাদের ধর্মীয় হাদিস কোরআন দিয়ে কথা বলেছেন, আমি হাদিস কোরআন দিয়ে কথা বলবো না, আমি বলবো এটা একেবারে সত্যি কথা, যেটা আপনি টিভিতে দেখতেছেন, আপনি পত্রিকায় দেখতেছেন যে করোনা, এই যে আমাদের যে রোগটা, এই রোগটা হলো ছোঁয়াচে রোগ। এই রোগটা একজনের কাছে আরেকজন গেলে 3 মিটারের, দ্যাট মিনস 1 মিটারের কাছাকাছি, 3 ফিট ভিতরেই একজন আরেকজনের কথা বলে আমাদের মুখ থেকে এই রোগটা ছড়াচ্ছে, হাত থেকে ছড়াচ্ছে, শরীর থেকে ছড়াচ্ছে। আমি এক জায়গায় হাত দিলাম, এই হাতে গিয়ে আপনি আরেকজন হাত দেন, সেটা সূচিবায়ুর মতন হচ্ছে। সুতরাং যে বা যারা আসতেছেন, তারা যদি মনে করেন যে আমরা অন্ততপক্ষে 14 থেকে 15 দিন আমি আমার ঘরে থাকি, তাহলে প্রথমত হলো গিয়ে উনার গড়কে উনি ঠিক রাখলেন। উনার পরে তারপরে হলো গিয়ে উনার গ্রাম, উনার আত্মীয় স্বজন সবাইকে উনি একটা ঠিক রাখলেন। তারপরে হলো গিয়ে দেখেন আমাদের সমস্ত দেশ, আল্লাহ খোদা না করুক এই জিনিসটা, যে আজকে আমরা তো সিলেটে বসে কথা বলতেছি, সিলেট শহরে যে 3 জন করোনা রোগী থাকে আমাদের সিলেট শহরে জিন্দাবাজার বন্দরবাজার দিয়ে হাঁটেন, তাহলে আপনি ইতালির মতন অবস্থা হবে। ইতালিতে দেখেন 1 জন রোগ ছিল প্রথম, 1 জন থেকে পরের দিন হলো 3 জন, 3 জন থেকে পরের দিন হলো গাড়ি 11 জন, 11 জন থেকে 3 দিনের ভিতরে হয়ে গেলে গিয়ে প্রায় 7,000 থেকে 8,000। এখন তাদের আজকে লক্ষ লক্ষ হয়তো মারা গেছেন, গেছেন, সেটা হলো ডিফারেন্ট বিষয়। কিন্তু আমাদের ইতালির মতন দেশে যেটা হিমশিম খাচ্ছে, চায়নার মতন লোকে হিমশিম খাচ্ছে। আপনি আমেরিকার দেখেন, আমেরিকার নিউ ইয়র্ক সিটি হলো গিয়ে একবার সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার ইংল্যান্ডের মতন জায়গায়, লন্ডনের মতন জায়গায় রাত্রে 12টার পরে সব জায়গা লকডাউন করে দিয়ে তারা তাদের স্প্রে মারছে। আমাদের তো সেই স্প্রে কোথা থেকে আসবে সেটাই আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের স্প্রে নাই। সুতরাং যে সমস্ত বায়ারা, আমি প্রথমেই অনুরোধ জানাবো, আপনি বলেছেন সিলেট সিটি কর্পোরেশন, আমি একজন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর না, আমি এজ এ একজন সচেতন নাগরিক হিসাবে এই সিলেট মহানগরের সহ এই আমাদের মহানগরীর বাইরেও যারা বাংলা ভাষাভাষী আমাদের এই অনুষ্ঠান দেখতেছে, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই যেন একটু মানুষের আত্মীয় স্বজনের কাছ থেকে একটু দূরে সরে থাকেন, অন্ততপক্ষে কিছুদিন, এই 12 থেকে 14 দিন, 15 থেকে 20 দিন, এই দিনগুলা যে আমরা 14 দিন আমরা সরি, তাহলে আপনি, আমাদের পরিবার, আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের দেশ, আমাদের জাতি উপকৃত হচ্ছে। যারাই রেমিডেন্স যোদ্ধা তাদেরকেই বলেন, ওনাদের নিয়ে অনেক কটাক্ষ করা হয়েছে, অনেক কথা বলা হয়েছে। আমাদের সিলেট 1 আসনের মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন, উনার আগে পিছিয়ে কিন্তু অনেক কথা ছিল। উনাকে শুধু একটি কথা বলছিলেন যে উনি নওয়াবজাদারা, কিন্তু নওয়াবজাদার আগে পিছনে অনেক কথা ছিল। পত্রিকা কিংবা সাংবাদিক আপনারা বাইরা এর কথার পিছনে পিছটা আমি জানি না এটা কেটে দিয়েছেন কি না দিয়েছেন, কিন্তু এটার মূল বিষয়টা আমাদের কাছে আমি দেখেছি অন্যভাবে উপস্থাপন করে, এটা অন্যভাবে উপস্থাপন করে, এইটা নিয়ে অনেক বাড়াবাড়ি হচ্ছে। কিন্তু বাড়াবাড়ির কথা আমি এক কথা বলবো, আজকে কিন্তু দেখবেন আপনাদের সোশ্যাল মিডিয়ায় আজকে যদি কোনো প্রবাসী যিনি কোনো একটা বিল্ডিংয়ে উঠেন, সেই বিল্ডিংয়ের সবাই কিন্তু হলো গিয়ে আপনার আতঙ্কগ্রস্ত। আমার ওয়ার্ডে নাই, আমি যে জায়গাতে থাকি সেটা আমার ওয়ার্ডের বাইরে আর একটি জায়গায় থাকি আমি। সেই আমার বাসার ঠিক সামনাসামনি একটি বিল্ডিংয়ে 5 তলায় একজন ভদ্রলোক এসেছেন ইউরোপ থেকে। উনাকে গতকালকে উনি বাইর হয়ে গেছিলেন, উনি বাইর হয়েছেন ওনার গাড়ি নিয়ে ওনার সাথে আরেকজন ওনার ফুফাতো ভাই আসছে, সেই ফুফাতো ভাইয়ের সাথে একসাথে ওনারা বাইর হয়েছেন। কিন্তু কেন বাইর হইলেন সেটা নিয়ে এই বিল্ডিংয়ের সবাই একটা আতঙ্কগ্রস্ত। আমাকে বলছে, আমি টেলিফোনে কথা বলার সাথে উনি বলছেন যে আমি জানি এই বিষয়টা, আমি শুধু গাড়ি নিয়ে বাইর হয়েছি এবং আমার গাড়ির মধ্যে ছিল, আর গাড়ির কেউ চালাবেও না, আর কিছু করবে না, আমি যাকে নিয়ে আসছি তাকে নিয়ে বাইর হয়েছি। কিন্তু উনাকে বলা হয়েছে আপনি যেন দই আল্লাহর আর বাইর হবেন না। উনি এটা কথা দিয়েছেন যে ভাই আর কোনো অবস্থায় বাইর হবো না, আমি 14 দিন, আমি আর এক্সট্রা 1 দিন থাকবো, 15 দিন। কিন্তু আরেকটা প্রশ্ন এখন যেটা আপনাকে করছি, সেটা হচ্ছে অনেক প্রবাসী দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের দেশে যে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে, তারপরে নিকটস্থ যে হেল্পলাইনগুলো আছে ওগুলাতে যোগাযোগ করে আপনার তার শরীরে ভাইরাস শনাক্ত করার জন্য পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থাটা আমাদের দেশে আছে, সেই ধরনের পদক্ষেপ নিচ্ছেন, পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যাচ্ছেন, কিন্তু প্রপারলি বা সঠিকভাবে হচ্ছে না পরীক্ষা নিরীক্ষা। এটা নিয়ে তারা অনেক প্রবাসী অনেক সময় আমাদের কমপ্লেইন করছেন, অভিযোগ করছেন। দেখেন, আমি আগেই বলেছি আপনি ইউরোপের মতন দেশ এই দেশ না। যদি ইউরোপের মতন দেশ থাকতো তাহলে প্রবাসী ইউরোপে যাওয়ার কথা ছিল না। উনি ইউরোপের মতন দেশ না, সেই জন্য আজকে আমি আগেই বলেছি আমেরিকার মতন দেশ
যেখানে হলো গিয়ে আপনার নিউ ইয়র্ক সিটি। জি। আপনি জানেন নিউ ইয়র্ক সিটিটা হলো আমেরিকার রাজধানী, হয়তো ওয়াশিংটন ডিসি হতে পারে, কিন্তু আজকে ওয়ার্ল্ডের রাজধানী হলো গিয়ে নিউ ইয়র্ক সিটি। জি। সেই নিউ ইয়র্ক সিটি যদি আপনার হলো গিয়ে আপনার ইয়ে দিয়ে দেয়, লকডাউন দিয়ে দেয়, তাহলে আপনি চিন্তা করেন দেশে আমরা কোথায় আছি। আমরা তো এখনও চিন্তাবাজার গেলে এখন হাজার হাজার মানুষ দেখি। আপনি মসজিদে গিয়ে দেখবেন এখনও হাজার হাজার মসজিদ নামাজ পড়তেছে। জি। আপনি দোয়া করতেছেন করোনার থেকে মুক্ত হওয়ার জন্য, সেখানে দেখবেন লক্ষ লক্ষ লোক হয়ে গেছে। কিন্তু আমি এটা অনুরোধ আগেই বলেছি, এখনও বলতেছি যে আমরা যেন লোক সমাগম যেন আর হয় না। সরকার যদি সরকারের প্রতিটি জিনিস যেদিন বন্ধ করে দেয়, আজকের পত্রিকা দেখবেন, আজকে টিভিতে দেখছি আপনার ব্রেকিং নিউজ, আমাদের প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতা দিবসের সব প্রোগ্রাম বাতিল করে দিয়েছে। তো এইটা আমি মনে করি সরকার যদি স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বাতিল করতে পারে, সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আপনি বিয়ে করবেন, আপনি বর কনে এবং বরের বাবা কনের বাবা নিয়ে বিয়ে করবেন, তাহলে আমরা কেন এত লোক সমাবেশ করবো? আমরা কেন প্রবাস থেকে এসে আমরা কেন বাইরে যাব? এই জিনিসটা তো একটি সোজা বিষয়। এই সোজা বিষয়টা কেন আজকে এই দেশ এবং এই জাতিকে আমরা একটি বিপদের মধ্যে। প্রবাস থেকে এসে এই যে অবাধে ঘোরাফেরা, আপনিও চলে আসলেন এখানে আমাদের স্টুডিওতে, যদিও আপনি বলছেন, আপনি দাবি করছেন যে আপনি অনেকদিন আগে এসেছেন, এই ধরনের কোনো আপনার লক্ষণ ছিল না কখনো। যারা আসছেন বর্তমান সময়ে, তারা যে অবাধে ঘোরাফেরা করছেন, তারপরে বিয়ে শাদী এগুলাতে অ্যাটেন্ড করছেন, অনেকে বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন, বিয়ে করছেনও, এদের নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি একটা বিষয় এখানে যদি ক্লিয়ার না করি, তাইলে আমাদের ওই যে একটা প্যারাডক্স হয়ে যাবে, একটা বিভ্রান্তি চলে আসবে আমাদের মধ্যে, যে বেসিক্যালি এই ভাইরাসটা কি শুধুমাত্র ট্রাভেলারদের মাধ্যমে হয় বা প্রবাসীদের। আমি আচ্ছা, আমার জায়গায় একটা প্রশ্ন করেছিলাম, আমি এটা প্রথমেই আমার উত্তর দিয়ে দিয়েছি যে আমি এটা গত 2019-এর ডিসেম্বরের 17 তারিখে আমি আসছিলাম। সো এটা আমার নিয়ার অ্যাবাউট অলমোস্ট 3 মান্থ গন। সেই সময়টা এই বিষয়টা চায়না তো জানি না, চায়নাতে কি 3 মাসে, চায়নাতে মনে হয় সেই সময় শুরু হয় নাই। আমি আসার পরে 31 ডিসেম্বর ধরা পড়ে। 31 ডিসেম্বর। তো আমি এখানে আসার পরে চায়নাতে এই প্রাদুর্ভাবটা চলে আসে। আচ্ছা, এনিওয়ে, আমি একটি প্র্যাকটিক্যাল একটা ইয়ে দিয়ে আমি বলতে চাচ্ছি, কারণ আমরা বেসিক্যালি কিন্তু যেভাবে ট্রাভেলারদের বা প্রবেশারদের আমরা বলছি যে ওই রোগের শুধুমাত্র তাদের মধ্যেই হয়, এটা কিন্তু স্থানীয়ভাবেও কিন্তু হয়। আমি এটার এক্সাম্পলটা দিচ্ছি এইভাবে। দেখুন, আমাদের আজাদ সাহেব যেটা বলছেন যে ইতালিতে কিন্তু তারা প্রথমে সামান্য 2-1 জন, তারপরে হঠাৎ করে কিন্তু এরকম একটা ইনক্রিজ হয়ে যায়। দক্ষিণ কোরিয়ায় 1 মাসে শুধুমাত্র 30 জনের তারা করোনা আক্রান্ত পেয়েছিল। তারপরে একজন ভদ্র মহিলা, উনি সাধারণ একজন, উনি কোনো রুগী না, কিছু না, উনি অ্যাক্সিডেন্ট করলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে উনি হাসপাতালে শরণাপন্ন হন। উনি শরণাপন্ন হন ফেব্রুয়ারি 7 তারিখে। তারপরে একটানা উনি 16 তারিখের মতো ওইখানে ওনার শারীরিক ট্রিটমেন্ট নিচ্ছিলেন অ্যাক্সিডেন্টগত কারণে। মধ্যবর্তী অবস্থায় ওনাকে বলা হয় যে আপনি আপনার করোনা একটু টেস্ট করা, আমরা টেম্পারেচার ওনারা ধারণা করে যে হয়তো হতে পারে। তো উনি বলেন যে আমি তো কোনো চায়না, সেই সময় চায়নাকেই তো বেশি বিয়ে করা হইলো, তো চায়না বা অন্য কোনো নাগরিকদের সাথে আমি মিশি নাই। সো আমার মনে হয় না যে আমার করোনা পজিটিভ, আমি টেস্ট করাতে চাচ্ছি না। তো ওই সময়কালীন সময়ে তিনি এই যে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে ফেব্রুয়ারি 17 তারিখ পর্যন্ত উনি অসুস্থ থাকাকার বা চিকিৎসাধীন থাকা অবস্থায় 2টা জায়গায় গেছিলেন। একটা জায়গায় 2বার গেছিলেন উনি, একটা চার্চে 2 ঘন্টা করে 4 ঘন্টা সময় দিয়েছিলেন, এবং 2 ঘন্টা উনি একজন ফ্রেন্ডের সাথে লাঞ্চ করেছিলেন। এই 6 ঘন্টা উনি বাইরে ছিলেন। তো 17 তারিখের পরে উনি নিজেই থেকেই ফিল করলেন যে আমার করোনা টেস্ট করা প্রয়োজন। তো উনি যখন বললেন যে হ্যাঁ আমি করোনা টেস্ট করতে চাচ্ছি, তখন ফেব্রুয়ারি 18 তারিখে করোনা টেস্ট করা হয়, এবং আনফর্চুনেটলি উনার করোনা পজিটিভ ধরা পড়ে। সেই সপ্তাহে, সেই সময় থেকে উইথিন 1 উইক আপনি জানেন যে কোরিয়াতে সেই 30 জন, 1 মাসে যে 30 জন হয়েছিল, সেই 1 সপ্তাহের মধ্যে তারা কাউন্ট করে যে তাদের 2000 করোনা আক্রান্ত লোক পেয়ে গেছে। তখন তাদের তো অনলাইন, তাদের একটা ভালো একটা অবস্থান আছে, যেহেতু তারা অনেক কিছু তাদের ডিজিটালাইজড। তো তারা অবজারভেশন করে তারা পায় যে এই 2000 মানুষ থেকে এই যে একটা মেজর অফ কোয়ান্টিটি, যেটা তারা দেখে যে সেই চার্চের থেকে এবং সেই চার্চের এলাকার থেকে প্রায় 2000-এর মধ্যে 1400 লোক আক্রান্ত শুধু ওই চার্চের থেকে। এবং তারা দেখে যে এই ভদ্র মহিলা যে ওইখানে 2 ঘন্টা 4 ঘন্টা গিয়েছিলেন, সেই 4 ঘন্টার জন্যই কিন্তু ওই এলাকা কিন্তু করোনা আক্রান্ত হয়ে যায়। তাহলে এই জায়গা থেকে আমরা কি নিচ্ছি? প্রথমত আমরা নিচ্ছি যে স্থানীয়ভাবে এবং একজন সাধারণ মানুষ বা একজন সুস্থ মানুষ, যে কোনো প্রবাসীর বা বলেন বা কোনো ফরেনার সাথে তার সংস্পর্শ হয় নাই, কিন্তু তারপরেও তার থেকে এটা হতে পারে, এবং সে নিজেও কিন্তু জানে না বা জানবে না যে তার করোনা আক্রান্ত সে হয়েছে। আর সেটা 2 ঘন্টার ভিতরে যদি
2 ঘন্টা 4 ঘন্টার ভিতরে যদি সেই ভাইরাসটা কত শক্তিশালী ভাইরাস যে সংক্রমিত হয়ে যদি সেই পর্যায়ে চলে আসে যে 2000-এর মধ্যে 1400 সেইখানে শুধু থাকে, তাহলে আপনি একবার আমার থেকে চিন্তা করেন বা আপনি আপনার থেকে চিন্তা করেন যে আমরা এখন যে আমরা সকাল থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা সারাটা দিন আমরা ব্যাক করার পর্যন্ত যেটা বর্তমান যে অবস্থা যে সিলেট শহরের একটাবার আপনারা যদি আমাদের থেকে চিন্তা করি যে আমরা কিন্তু সারা বিশ্ব এক স্টাইলে চলতেছে আর আমরা একটা স্টাইলে চলতেছি। আমাদের স্টাইলটা মনে হচ্ছে যে আমরা একেবারে সাধারণ জীবনযাপন করছি। আজকেই আমি ধন্যবাদ জানাই আমাদের আজাদ সাহেবকে, একজন ভদ্রলোক ওনাকে ফোন করছেন বিয়ের দাওয়াতের জন্য, তো উনি খুব করে বললেন যে তোমরা কি এখন এই টাইমে এই যে তোমরা বিয়ের প্রোগ্রামে দাওয়াত দিচ্ছ, বিয়ে বন্ধ করো। তো এই ধরনের এই যে ওনাদের জায়গা থেকে যদি যারা পলিটিক্যাল লিডাররা আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, তাদের আসলে ঠিক করণীয় কি এবং তাদের জায়গা থেকে যে লিডারশিপ যে মানুষ যে আপনাকে জনপ্রতিনিধি বানালো, মানুষ যে আপনাকে এই দায়িত্ব দিল আজকে এই দুর্যোগ মুহূর্তে, দিস ইজ এ ডিজাস্টার ফর নট অনলি ফর দ্য লোকাল, এটা সারা বাংলাদেশের জন্য পৃথিবীর জন্য একটা ডিজাস্টার। আপনারা যদি এই ধরনের একটা পরিকল্পনার মধ্য দিয়ে, এখানে অনেক দায়িত্ব কিন্তু আছে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্ল্যাটফর্ম জায়গা থেকে, এখানে নট অনলি উই শুড ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট প্রসেস। গভর্নমেন্ট কী করলো, গভর্নমেন্ট আপনি একটা জিনিস দেখেন, আমি তো বেসিক্যালি বাহরাইনে যেহেতু থাকতাম বা থাকি, ওইখানে সরকার যখন একটা রেস্ট্রিকশন চলে আসলো, লকডাউন করেনি, তারপরে তারা কিন্তু ইলেকট্রিকের বিল তারা গভর্নমেন্ট বলে আমরা দিয়ে দেবো। ইতালিতে ফেসিলিটিস তারা দিয়ে দিচ্ছে, ফ্রান্সে লকডাউন তারা ফেসিলিটিস দিয়ে দিচ্ছে, আমেরিকায় দিয়ে দিচ্ছে। আপনি একটাবার আমাকে বলেন এই ওভার পপুলেটেড কান্ট্রি এই বাংলাদেশ যদি লকডাউন ঘোষণা করে, আমি তো আজকে শুনলাম যে WHO বলছে যে বাংলাদেশকে যে তোমাদের ইউ শুড ভেরি সুন ইউ শুড বি মেক দ্য লকডাউন ইউর হোল কান্ট্রি অর এনি পার্টিকুলার সিটি। যদি এইভাবে যদি বাংলাদেশকে লকডাউন করতে হয়, সেই পর্যায়ে যদি আমরা নিয়ে না আসি, আমাদের বিপদ তো আমাদের কাভার দিতে হবে। আজকে আমরা কি ওয়েট করতেছি বাংলাদেশ আমাদের ডিক্লেয়ার দেখ, গভর্নমেন্ট ডিক্লেয়ার দেখ লকডাউন, তারপরে আমরা লকডাউন করব? আমরা কি এর আগে আমি যে কথাতে ছিলাম যে এখানে বলতে হবে আমাকে একটু সময় দিতে হবে। দেখেন চায়না বের হওয়ার জায়গাটা কীরকম, ওরা কিন্তু যেহেতু প্রতিষেধক ছিল না, তাহলে ওরা আসলো কীভাবে? এটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স এবং কোয়ারান্টাইন, হোম কোয়ারান্টাইন। সো এই যে সামাজিক দূরত্বটা আজকে আমাদের পার্টিকুলার জায়গা থেকে আমাদের এখানে সিটি কর্পোরেশনের এখানে একটা রেসপন্সিবিলিটি আছে। এই জায়গাটা কিন্তু আমাদের আজাদ সাহেব কমিশনার হিসেবে এড়াতে পারেন না। এইসব মানুষ যারা এখানে দিনমজুর মানুষ আছে, সত্যিকার অর্থে যদি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে সেই জায়গা থেকে সেই ধরনের মানুষকে সহযোগিতা করা কী ধরনের একটা অবস্থান সৃষ্টি করা প্রয়োজন সেই জায়গা থেকে। সো আমাদের একটা সম্মিলিত কিন্তু আমাদের একটা উদ্যোগ নিতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের কিন্তু কাজ করতে হবে। আর সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে যে আমরা এই যে প্রবাসীদের জায়গা থেকে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে প্যানিকটা সিলেটে, যে প্যানিকটা কিন্তু খুব চরম পর্যায়ে আমরা কিন্তু প্যানিক করছি। হ্যাঁ, আতঙ্ক এই জায়গাটাকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। আর ওভারঅল আমি একটা শেষ কথা বলতে চাচ্ছি, আমাদের আজাদ সাহেব বলবেন, আমাদের একটা এই সিলেট শহরটা কিন্তু আমাদের। আমি নিজেকে একজন সিলেটি মনে করি এবং মনে করি না আমি সিলেটি। সো আমি বিশ্বের জন্য কি করতে পারবো, দ্যাটস দ্য অ্যানাদার কোয়েশ্চেন। বাংলাদেশের জন্য কি করতে পারবো সেটা হচ্ছে আরেকটা বিষয়, কিন্তু সিলেটের জন্য আমার কিছু করণীয় রয়েছে, আমার ফ্যামিলির জন্য, আমার এলাকার জন্য আমার করণীয় জায়গা রয়েছে। সেই জায়গা থেকে আমি কি করতে পারি সেটা হচ্ছে আমার পার্টিকুলার জায়গা। আমাদের কমিশনার সাহেব এখানে রয়েছেন, উনার জায়গা থেকে আমি ধন্যবাদ জানাই যে আসলে সত্যিকার অর্থে যে আজাদ সাহেব যে মনে করেছেন যে এই বিষয়টাতে আসলে কাজ করা প্রয়োজন, এবং উনি নিজেও ফোনে আমি দেখতেছি যে আজকে পুরো দিনই কম বেশ আমি উনার সাথে আমি দেখেছি উনি কি করছেন। কারণ ঘটনা হচ্ছে যে উনি অনেকগুলো বিষয়কে এড়িয়ে চলছেন। এখন আমাদের পার্টিকুলার মিটিং মিছিল, আমাদের জনসভা, এগুলো আসলে আমরা কীভাবে এড়িয়ে চলবো, সোশ্যাল ডিস্টেন্সটা কীভাবে আমরা মেনটেন করবো, দ্যাটস অ্যানাদার পয়েন্ট। এখন আমি যেটা মনে করছি যে আমাদের খুব স্পেসিফিক ওয়েতে আমাদের একটা প্ল্যাটফর্মে কাজ করতে হবে, এবং আমি মনে করি এজ এ চেয়ারম্যান অফ পরিবর্তন, যেটা আমরা যেহেতু আমাদের একটা নির্দিষ্ট স্লোগান নিয়ে আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আমার থেকেই শুরু। আমি এখানে ব্লেম করব না, আমি এখানে গেমের সুযোগ নাই, আমি কোনো পার্টিকুলার একটা জনগোষ্ঠীকে আমি এখানে দোষারোপ করব না প্রবাসীকে করব না লোকাল এখানে যারা ব্যবসায়ী শপিং মল খুলে রেখেছেন, ব্যবসা বাণিজ্য অহরহ করতেছেন। আমি শুধু তাদেরকে একটি প্রশ্ন করতে চাই যে আর ইউ ওয়েটিং ফর টুমোরো? আপনি কি আগামীকালের জন্য অপেক্ষা করতেছেন হোয়েন দ্য গভর্নমেন্ট শুড ডিক্লেয়ার দ্য লকডাউন? আপনি কি সেই দিনের জন্য অপেক্ষা করতেছেন যেদিন আপনি আক্রান্ত হবেন? আপনি কি সেই দিনের জন্য অপেক্ষা করতেছেন যেদিন আপনার ওয়াইফ আক্রান্ত হবে, যেদিন আপনার মা আক্রান্ত হবেন, যেদিন আমি আক্রান্ত হব? আমি কি সেদিনের জন্য ওয়েট করতেছি? না, আমাকে আজই করতে হবে। ইফ ইট ইজ টুমোরো, সো হোয়াই নট টুডে? আজকে কেন নয়? আজকে কেন আমি সেই সময়টার জন্য কেন আমি কি অ্যাটলিস্ট আমরা 14-15 দিন আমরা সিলেটিরা, আমরা কিন্তু একেবারে এই টাইপের না, দুনিয়াতে কেউ কিন্তু না খেয়ে মরে নাই। আমরা 14 দিন যদি আমাদেরকে সিলেটকে আমরা কোয়ারেন্টাইন করে ফেলি, যেহেতু প্রবাসীদেরকে তাদেরকে কন্ট্রোলে সহজে নিয়ে আসা যাচ্ছে না, সো সিলেট কন্ট্রোল হয়ে গেলে প্রবাসী তো একটা সংখ্যা
আশঙ্কা, সো তারাও যেভাবে এটা ভাইরাসের জন্য অনেকখানি ঝুঁকি, ঠিক সেইভাবে স্থানীয়ভাবে আমরা যে ওপেন করে রেখেছি সবগুলা, সেগুলোও কিন্তু আমাদের জন্য একটা ঝুঁকি। সো এই জায়গা থেকে আমি পরিবর্তন এবং আমরা মনে করি, এবং আমি একজন সিলেটি হিসেবে মনে করি, এখনই প্রয়োজন আমাদের একটা প্ল্যাটফর্ম থেকে সম্মিলিত উদ্যোগে কাজ করা। সেটা হচ্ছে গ্যাদারিং করে নয়, আমরা অনলাইন বেসিস, আমরা সোশ্যাল মিডিয়াকে আমরা কাজে নিয়ে আসতে পারি। এই জন্য আমি একটা জায়গা থেকে আমার কাজ শুরু করেছি। আমি জানি না আমাদের কাউন্সিলর মহোদয় সেখানে উনি কীভাবে কাজ শুরু করবেন। আমার কাজের জায়গা হচ্ছে আমি সিলেট ক্রাইসিস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে সিচুয়েশনাল কন্ডিশনে আমরা চিন্তা করেছি যে আমি সিলেট ক্রাইসিস ম্যানেজমেন্ট একটি অনলাইন সাপোর্ট সেন্টার আমরা করতে যাচ্ছি। সেই অনলাইনে আমরা সমস্ত সিলেটের মানুষকে অ্যাওয়ারনেসের জন্য কাজ করব, এবং এইখানে আমি আহ্বান জানাবো সিলেটে। আমার একটা প্রশ্ন আছে, অনেক মানুষ যারা রাস্তায় আছে, যারা ছিন্নমূল, যাদের বসত বাড়ি নেই, যারা রাস্তায় থাকে, পথ শিশু, পথের মানুষ, যে একটা বিরাট অংশ বাংলাদেশে, পুরো বাংলাদেশে, এটা সিলেটের জন্য না পুরো বাংলাদেশে, তাদেরকে আপনি কিভাবে অনলাইনের আওতায় আনবেন? আমি এই জায়গায় একটু বলছি, যেহেতু আমি এখন বাংলাদেশ নিয়ে কথা বলবো না, এত বড় জায়গায় কথা বলার মতো স্পেস আমার নেই। সিলেট নেই, এইখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা এলাকায় কিন্তু আপনাদের এই মানুষের কিন্তু একজন প্রতিনিধি রয়েছে। আমরা এদের কাকে প্রতিনিধি মনে করি? আমরা 3টা ওয়ার্ডে একজন মহিলা প্রতিনিধি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একজন কমিশনার প্রতিনিধি। আমরা এখন মনে করি যে এই জায়গাতে তাদের কাজ করার, নাও দিস ইজ দ্য টাইম ফর শো ইউর লিডারশিপ, হোয়াট টাইপ অফ লিডার ইউ আর। আপনি যে কমিশনার, আপনি যে জনপ্রতিনিধি, আপনি যে মেয়র সাহেব, এখন ইউ শুড প্রুভ নাও দিস সিটি ইজ ওয়েটিং ফর ইয়োর কল, ফর ইয়োর সার্ভিস। এখানে আমরা গভর্নমেন্টের জন্য ওয়েট করবো না, কারণ আমাদের মহোদয় কমিশনার মহোদয় নিজে বলছেন যে ইট ইজ নট ভেরি ইজিয়ার ফর দ্য গভর্নমেন্ট টু কন্ট্রোল ইট, উই শুড বি। এবং গতকালকে রাত্রে আমি আরেকটা বিষয় বলি, আমি গতকালকে রাত্রে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ফোন করেছিলাম, এবং আমি উনাকে পরিষ্কার ভাষায় যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার, উই আর নাও ইন দ্য ডিপ হোল, আমরা আমাদের জায়গা থেকে বেরোতে হবে। তো উনি কিন্তু আমাকে পরিষ্কারভাবে একটা জিনিস কিন্তু ইন্ডিকেশন করছেন যে দিস ইজ ইয়োর টার্ন অলসো, এটা আপনাদেরকেও কিন্তু উদ্যোগ নিতে হবে। আমরা কিন্তু আপনাদের লোকালি, যদি আপনারা যারা ব্যবসায়ী আছেন, লোকালি যদি আপনারা যারা জনপ্রতিনিধি আছেন, আপনারা যারা পাবলিক যারা আছেন, আপনারা যারা প্রবাসী আসেন, আপনারা যদি নিজ নিজ জায়গা থেকে আপনারা উদ্যোগ নিয়ে সিলেটকে যদি আপনারা একটা সুন্দর জায়গায় নিয়ে যান, আমাদের সবসময় সরকারের এবং আমার ব্যক্তিগতভাবে আমার এখানে সমর্থন থাকবে, এবং আমি মনে করি যে এটা প্রয়োজন সিলেটের জন্য। সো আজকে কিন্তু আমাদের একটা জায়গায় কিন্তু আমাদের কথা বলতে হবে, সে জায়গাটা হচ্ছে আসুন আমরা স্টে অ্যাট হোম, আসুন আমাদের ব্যবসার জন্য আমরা 14 দিনের জন্য, আমাদের আজাদ ভাই যেটা বলছেন যে 14 দিন বলেন 20 দিন বলেন, আমরা একটা সময়ের জন্য নিজেকে সেভ করি। আমার জন্য নয়, আমার জন্য শুধু নয়, আমার পরিবারের জন্য, আমার বউয়ের জন্য, আমার মায়ের জন্য, এই সমাজের জন্য, বিশেষ করে এই সিলেটের জন্য। আসুন আমরা নিজে বাঁচি, আমাদের সিলেটকে বাঁচাই। ধন্যবাদ আপনাকে আজাদুর রহমান আজাদ। আপনাকে আমার প্রশ্ন যেটা হচ্ছে, যদি ইউরোপ আমেরিকার মতো ওই ধরনের কিছু হোক, আমরা সেটা কেউই চাই না, যদি এই ধরনের অবস্থা হয়, এই ধরনের দুর্যোগ দেখা যায়, তবে কিভাবে সামাল দেওয়ার প্রস্তুতি নিয়েছেন? দেখেন, আমি আগেই বলেছি পৃথিবীর উন্নত দেশে তারা লকডাউন অলরেডি ঘোষণা দিয়েছে কিছু জায়গা। যে 8 মার্চ থেকে ধরা পড়ার 3 জন থেকে আজকে 21 মার্চ আপনি 24 জন, সংখ্যাটা আপনাদের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে, গ্র্যাজুয়ালি বাড়তেছে। আমি এটাই বলতেছি যে আমরা যদি একটু সচেতন হই, আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা সামাজিক ফেসবুক, টুইটার, এগুলা দিয়ে আমরা একটু সচেতন হই, তাহলে আমার মনে হয় আমরা সবই সচেতন হবে। আমরা এখন পর্যন্ত সরকারের দিকে সব চেয়ে রয়েছি, আমরা সরকার কি বলে, এক্স্যাক্টলি আমরা এই কথা থেকে বাইরে আসতে হবে। কারণ সরকার আপনাকে বাদ দেবে, আপনি বাদ খাবেন সেইটা না, আপনিও কিন্তু তৈরি করতে হবে, আপনি আপনার অবস্থান থেকে সেটা করতে হবে। পৃথিবীতে এখন আর এই সুযোগ নাই যে কেউ না খেয়ে মরে, এখন সবাই বেশি খেয়ে মরে। সুতরাং আমি এটা আমার বিষয় না, বিষয়টা হলো গিয়ারি, যদিন আজকে খোদা না করে আজকে যদি এই ধরনের কোনো কিছু হয়, আগে বিশ্বাস সাহেব বলেছেন, আপনিও বলেছেন, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলেছে, এই ধরনের যে হয় যে বাংলাদেশেও কোনো এক সময় লকডাউন করতে হবে, হয়তো কোনো একটা সিটি করতে হবে, কোনো একটা জেলা করতে হবে, কোনো একটা টাউন করতে হবে, কোনো একটা উপজেলা করতে হয়, যেদিন এইভাবে অলরেডি কিছু হয়েছে। আমরা সেটা বলবো যে আমরা নিজেরাই যদি একটু নিজেদের যে বিবেক বুদ্ধি খাটাই, তাহলে আমার মনে হয় সেটা আমাদের লকডাউনের কোনো প্রয়োজন নেই। আজকে পৃথিবীর উন্নত দেশে দেখবেন, যেখানে হলো গিয়ে আপনার অত্যন্ত ট্রাফিক এরিয়া, অত্যন্ত জনবহুল এরিয়া, সেই জায়গায় দেখা যায় কিছুই নেই, রাস্তাঘাট সব ফাঁকা।
আমাদের এই সিলেটকে বলা হয় প্রবাসী অধ্যুষিত এরিয়া। সেই প্রবাসী অধ্যুষিত এরিয়া যদি বলা হয় তাহলে মিনিমাম আমাদের অনেক আত্মীয়স্বজন পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে, দেখবেন তারা বাসা বাড়িতে রয়েছেন, সবাই কিন্তু সুস্থ, কিন্তু বাসা বাড়িতে রয়েছেন আরও সুস্থ থাকার জন্য, পাশের বাড়িকে থাকার জন্য, গ্রামকে থাকার জন্য, তার সিটিকে সুন্দর এবং এই করোনা থেকে মুক্ত করার জন্য। সুতরাং আমরা কেন পারি না? আমাদের মোটামুটি আজকে আমরা দেখলাম যে আমাদের সিলেট শহরও মোটামুটি মানুষ একটু কম হচ্ছে। এটা আমি মনে করবো এটা আমাদের জন্য খুব ভালো লক্ষণ। আমি মনে করি এটা খুব ভালো লক্ষণ। আমার মনে হয় মিসবা সাহেবকে বলবো এটা আরও একদিন 2 দিন গেলে হয়তো দেখা যাবে। যেহেতু আমাদের সচেতনতার অভাব অনেক অংশে আছে, আর আমরা একটু দেরিতে বুঝার কারণে হয়তো কি আমাদের এই অবস্থা, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। একটা জিনিস জানতে চাচ্ছি একটু আপনার কাছে, যে সিলেটের সাথে অন্যান্য দেশের বা অন্যান্য জায়গার ফ্লাইট বন্ধ করে দিলেও একমাত্র কিন্তু যুক্তরাজ্যের ফ্লাইটটা এখন চালু আছে। এটা কতটুকু যৌক্তিক আপনি মনে করেন? আমি আপনাকে বলি, প্রথমে হলো গিয়ে কিন্তু এফেক্টেড, হ্যাঁ, যুক্তরাজ্য এফেক্টেড, কিন্তু আমার যতটুকু জানা আর কি, যুক্তরাজ্য থেকে যারা ফ্লাই করেন তাদেরকে হিথ্রো অথবা ম্যানচেস্টার এই 2 জায়গা কিংবা অন্যান্য এয়ারপোর্ট যাদের তারা যেটা রয়েছে সেই ফ্লাইটে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তারপরেও বলা হচ্ছে যারা দেশে আসবেন, এখন আমাদের যেই আসুন বাংলাদেশে আসেন তাকেই আমরা হলো গিয়ারি গভর্নমেন্ট বলতেছে যে তুমি তোমার বাড়িতে অন্ততপক্ষে 14 দিন থাকার জন্য। তো আমার মনে হয় এইটা আমার বিষয়, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আজকে আমরা ঘুম থেকে উঠে যেটা দেখলাম যে ব্রেকিং নিউজ, যে সরকার 3-4টা দেশের সাথে শুধুমাত্র যোগাযোগ রয়েছে, আর সব যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়। তো আমার মনে হয় আস্তে আস্তে অলরেডি আরও কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে আমার ধারণা, যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশের সাথে এখন সরকার যোগাযোগ বিচ্ছিন্নই, মানে যোগাযোগ রয়েছে, মানে ফ্লাইটটা আদান প্রদান করা হচ্ছে না। ঠিক সেইভাবে হয়তো আরও এই যে 4-5টা দেশ রেলগাড়ি, যুক্তরাজ্য, চায়না, থাই এয়ারলাইন্স যোগ রয়েছে। তা আমি জানি না এটা সরকারের কোনো সিদ্ধান্ত রয়েছে, সেই জন্য আমি সেটা বলবো না যে একেবারে যোগাযোগ আপনি যে বিচ্ছিন্ন করে ফেলবেন কোনো দেশের সাথে, কোনো দেশের যোগাযোগ না করেই আপনি, সেই কথা বলবো না। আমি বলবো আমরা যারা বিদেশ থেকে আসি কিংবা আসলাম কিংবা আসতেছি, তারা যদি আমাদের এই দেশের অবস্থাটা যদি বুঝেন, তাহলে আমার মনে হয় আমরা কোনো বিষয় না এটা, যে আমরা যদি 14 দিন 15 দিন যে আমরা ঘরের মাঝে থাকি, যদি দেখি যে আমরা করোনা ভাইরাস আমাদের সাথে নাই কিংবা করোনা ভাইরাস মুক্ত রয়েছে আমরা, তাহলে আমার মনে হয় এটা কোনো অসুবিধা হবে না। আর সেকেন্ড থিং হলো গিয়ারি, আমি আগেই বলেছি, এখন আস্তে আস্তে আমাদের সিলেট শহরেই অনেকেই বুঝতেছেন। আমরা এখন দেখবেন আপনার অনেক মসজিদেও দেখা যায় লোকের সমাগম একটু কম হচ্ছে, কারণ আমাদের ইমাম সমিতি বলেন ওনারা কাজ করতেছেন, আমাদের ইসলামিক ফাউন্ডেশন ওরা বলেছেন যে মসজিদে যাবেন শুধুমাত্র আপনি ফরজ নামাজটুকু পড়ে যান, কারণ এটা আবার আমাদের ধর্মতেও আছে, হাদিস কুরআনেও আছে, আপনি শুধুমাত্র ফরজ নামাজটুকু মসজিদে পড়বেন, আপনি সুন্নত এবং বাসায় পড়ে আসার জন্য। এইটাও সেই আলোকে বলা হয়েছে। এটা নিয়ে অনেক সময় অনেক বিভেদও রয়েছে, অনেক বিভ্রান্ত রয়েছে। তা আমি বলবো যে আমি আগে বাঁচি, আমি বাঁচলে আপনার অন্যকে বাঁচাবো। আমি যদি বাঁচতে পারি না তাহলে আপনাকে আমি কী হেল্প করব। সুতরাং আমার মনে হয় এখন আমাদের দেশে আর প্রাতিষ্ঠানিক লকডাউনের কোনো প্রয়োজন নাই, আমরা নিজেরাই লকডাউন হচ্ছে। আমি আগামীকালকেই দেখবেন আমার মনে হয় সিলেট শহরে আরও 20% লোক কমে যাবে। ওইখানে আজাদ সাহেবকে বা আপনি এখানে একটা বিষয় দেখেন, আমাদের যারা প্রবাসে যারা আছেন বাইরে থেকে তো সবার সাথে আমাদের ফোনে আলাপ হচ্ছে, ওই দেশের নিয়ম নীতি কিন্তু আমরা খুব মানছি। ওইখানে কিন্তু মানে ঘর থেকে বারোইলে 20,000 টাকা ফাইন, তারপরে আমি কিন্তু ওইখানে খুব মানছি। এবং আমরা কিন্তু ওইখানে কিছু আমরা প্রবাসীরা কিন্তু বাংলাদেশকে নিয়ে খুব ইগনোরেন্স কথাবার্তাও বলি, কিন্তু বাংলাদেশের কালচার সিস্টেম এই সেই রামসাম যুদ্ধমধু ভালো কথা। তা আপনি খুব স্ট্যান্ডার্ড কালচারে চলছেন, তো সেই স্ট্যান্ডার্ড কালচার দিয়ে আমাদেরকে পরিবর্তন করেন, আমরা যারা এখানে হারামজাদা যারা আছি আমাদেরকে পরিবর্তন করেন। তা আমাদের যদি আমরা যদি পরিবর্তন না করতে পারি, তাহলে আপনারা ওইখানে মানবেন, এইখানে এসে আপনারা বাংলাদেশের রুলস মানবেন না, বাংলাদেশের রেজুলেশন মানবেন না, তাইলে হোয়াট ইজ ইওর এক্সিস্টেন্স? আসলে মুদ্রার এপিট ওপিট দুটোই থাকে, তারা যদি এই ধরনের কথাবার্তা বলে থাকে এটার পিছনে হয়তো কোনো কারণ আছে, আপনি একতরফাভাবে এটা দেখতে পারবেন না।
ঠিক আছে, তাদেরকে শুধু আপনি দেখতে পারবেন না, আঙ্গুল তোলা দিতে পারবেন না, আমি তাদেরকেও মেনশন করতেছি না। আমি তো দেখেন, আমি যেটা বলতেছি উনি সেটা- প্রবাসী, আমি তো বলতেছেন। প্রবাসী, আমি তো আমাকে বলছি, আমি তো তাদেরকে উনি ওনাকেই বলতেছেন। আমাদের রেসপন্সিবিলিটিটা, আমরা কিন্তু ওই দেশে, আমি তো যেহেতু ওইখানে থাকি, ওই দেশে গাড়ি চালানোর নিয়ম মানতে হয়, সবকিছু নিয়ম আমরা মানি, এইখানেই মানবো না কেন? ইতিমধ্যে অনেকেই অভিযোগ তুলেছেন আমাদের পরীক্ষা নিরীক্ষা বা বিমানবন্দরের ব্যবস্থাটা ভালো না, এটা নিয়ে তারা অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। হ্যাঁ, না, আমি আগেই বলেছি, দেখেন এই কথাটা কিন্তু আগেই বলেছি, আপনি পৃথিবীর উন্নত কয়েকটি দেশ, সেই দেশের অবস্থা দেখেন না কেন, আপনি ইতালির অবস্থা দেখেন, আপনি আমেরিকার অবস্থা দেখেন, আপনি যুক্তরাজ্যের অবস্থা দেখেন, আপনি ইউরোপের আরও বিভিন্ন দেশের অবস্থা দেখেন, আমি রাশিয়ার কথা বলতে পারতেছি না, আর ইউরোপের সব দেশের অবস্থা দেখেন, আপনি আপনি আপনার আপনার সব দেশের অবস্থা দেখে আপনি বাংলাদেশের অবস্থা বিচার করবেন। বাংলাদেশে আগেই আমি বলেছি যে এই রোগের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। এই রোগ যে ডাক্তারকে যে বলা হয় যে এই রোগের একটা রোগী আসছে, দেখবেন সে ডাক্তার ভয় পাচ্ছে, কারণ তার যে সরঞ্জাম, তার যে গ্লাভ, তার যে জিনিসপত্র, সেইটাই নাই। এখন মতো সিলেটে আমাদের মধ্যে 10টা না 12টা ছিল। তো যাই হোক, এখন আল্লাহর রহমতে আবার আরেকটা মজার জিনিস দেখেন, নিয়ে আসতেছে। জি, আরেকটা মজার জিনিস দেখেন, অনেকে কিন্তু মানতেছে, হোম কোয়ারেন্টাইন কিন্তু অনেকে করতেছে, কিন্তু দেখেন এরা মানে একেবারে ইয়ের মতো হয়ে গেছে, ওই যে চিড়িয়াখানা যেরকম, তাদের আবার তাদেরকে দেখতে যাওয়ার জন্য দেখার ভিড় জন্য করতেছে, তখন তারা নিজেকে একটা অদ্ভুত তাদের লাগতেছে, এবং তাদেরকে আমাদের যারা প্রবাসী যারা আসছেন, যারা রুলস বুঝতেছেন, মানতেছেন, তাদেরকে আমরা আবার একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে, মানুষ যাচ্ছে কোয়ারেন্টাইনে, অমুক আছেন, দেখে আসি। আরে ভাই, এখন আমার কাছে একটা পরিষ্কার বিষয় কি মনে হচ্ছে জানেন, যদিও এটা আসলে এইভাবে বলা ঠিক কিনা, যে এই যে আমরা হয়তো কোয়ারেন্টাইন শব্দ বলছিলেন, যে কোয়ারেন্টাইন শব্দের সাথে আইসোলেশন, এরপরে ওই যে এই সবের সাথে আমরা খুব অভ্যস্ত না। আমরা মনে হয় কারফিউ 144 দ্বারা জারি এবং দেখা মাত্র গুল্লি, মানে এই তিনটা বিষয় মনে হয় আমাদের মনে খুব অ্যাডজাস্ট করে। তো আমার কাছে মনে হয় না যে আমরা এটা এক্সপেক্ট করব যে কারফিউ 144 দ্বারা জারি, দেখা মাত্র গুল্লি, এই ধরনের সিচুয়েশন যেন আমাদের না আসে এবং আমরা যেন এটাকে ফেস করতে না হয়। না, ইনশাআল্লাহ এটা হবে না, আমাদের দেশ অনেক সম্পূর্ণ। তবে শেষ করার আগে একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা ইদানিং দেখছি যে সিলেট সহ পুরো বাংলাদেশই মোটামুটি এরকম, সিলেট যেহেতু সিলেটের মানুষ, আমরা সিলেট নিয়ে কথাটা বলি, আপনাদের বাজার সংকট থেকে শুরু করে বিভিন্ন ফার্মেসিতে যে আমাদের বিভিন্ন পণ্য, জীবাণুনাশক যে পণ্যগুলা, ওগুলার সংকট দেখা দিয়েছে। আমি জানি না, হয়তো আপনার ওয়ার্ডের ফার্মেসিগুলা সম্পর্কে আপনি অবহিত হতে পারেন অথবা নাও হতে পারেন। আমি আপনাকে বলি, কি বলবেন? দেখেন আসলে 4 দিন থেকে কোনো ধরনের কোনো স্যানিটাইজার, কোনো ধরনের স্যাভলন ডেটল পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবল হচ্ছে না ফার্মেসিগুলোতে। আপনি যদি কনসিডার করেন, এটার দুইটা বিষয় দেখেন, আপনার বাড়িতে প্রয়োজন হলো গিয়ারি 2টা স্যাভলন, আপনি নিয়ে যাচ্ছেন 20টা, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমি আর কি আপনার যে আমি মুনাফাভোগী, আমি মজুদদার, কারণ আমি মজুদদার, আমাকে দেখতেছি আমি আমার আছেই মাত্র 200টা স্যাভলন, আমার এখন চাহিদা আছে, বিক্রি হওয়ার মতন চাহিদা আছে প্রায় 2000, তখন আমি করব কি, আমি এখানে দাম বাড়িয়ে দিচ্ছি। এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়। আমাদের সরকার এখন এটা নিয়ে খুবই তৎপর। আপনি মানে আপনি যদি আমার মনে হয় আপনি যদি ফেসবুক খুলেন, দেখবেন ডিসি সাহেব গিয়ে যে কোনো ডিস্ট্রিক্টে ডিসি সাহেব গিয়ে কাজ করতেছেন এই বিষয়টাকে নিয়ে। আর আমি আজকে দেখলাম, গত পরশু দিন আমার এক ছোটো ভাই পেঁয়াজ কিনেছে 80 টাকা দিয়ে। আজকে এই পেঁয়াজ বাজারে বিক্রি, মানে রাস্তায় বিক্রি হচ্ছে 50 টাকা করে, বাড়িতে নিয়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো এটা আমাদের সবার সফলতা, সরকারের সফলতা, মানে সবাই যদি সফল হয় তাহলে সরকার সফল হয়। এটা সবাই কাজ করতেছে। আর প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বলেছেন যে আমাদের দেশে যে পরিমাণ খাদ্য রয়েছে, এই পরিমাণ খাদ্য আরও 1 থেকে 1.5 বছর আমরা, মানে উনি স্পষ্ট বলেছে যে 1 বছর আরও আমাদের স্বয়ংসম্পূর্ণ খাদ্য রয়েছে, সুতরাং খাদ্যের ঘাটতির কোনো প্রয়োজন নাই। এখন আমার প্রশ্ন হলো কি, আমি ওই যে আপনাকে বলেছি আমার স্যাভলন একটার প্রয়োজন, আমি দেখতেছি এই 1 মাস আমার একটা চলবে, আমি 2টা নিতে পারি, কিন্তু আমি দেখতেছি আমি 2টা নিচ্ছি না, আমি 20টা নিয়ে আসছি। সেইটা হলো গিয়ে মূল প্রবলেম। এখন যারা কিনবেন তাদের প্রতি একটা অনুরোধ করি আপনার মাধ্যমে, আপনারাও আমিও তো আজকে আসছি, আরও হয়তো 1 বছর লাগবে এখানে আসতে, কিন্তু আপনি প্রত্যেক দিন আপনার লোক নিয়ে আসবেন এই ধরনের অনুষ্ঠান করতে। সে প্রত্যেক দিন আপনি বলেন যে আমরা যারা কিনতেছি তারা যেন প্রত্যেকটা অন্ততপক্ষে 1 মাসের কিংবা 10 দিন কিংবা 5 এই আপনি স্যাভলনের কথা বলতেছেন, এই একটা স্যাভলন একটা পরিবারের জন্য 1 মাস যাবে। আপনি ঠিক আছে, আপনি আরও একটা কিনে ফেলেন,
কিন্তু আপনি যে সময় 20টা কিনবেন, হ্যাঁ, ওই জন্য কোনো অতিরিক্ত প্রয়োজন নাই। এই বিষয়টা আমি বলি শুধু বাংলাদেশে না, এই বিষয়টা পৃথিবীর সব জায়গায় হচ্ছে। এই করোনা নিয়ে শুধু আমেরিকা না, পৃথিবীর সব জায়গায়, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর সব জায়গায় হচ্ছে। আমরা হয়তো একটু কথা বলি বেশি, আমাদের এটাই একটা মজ্জাগত বিষয় যা এই দাম বেড়ে গেছে এইটাই, যে কিন্তু পৃথিবীর সব জায়গায় কিন্তু এইভাবে আপনার বিভিন্ন সংস্থাকে দেখতেছে না। আপনি ইংল্যান্ডের অবস্থা দেখতেছে না, আপনি আমেরিকা দেখতেছে না, কিন্তু বাংলাদেশে সরকার এটা খুব তৎপর। আমার মনে হয় এখন এটা একটা সামাজিক বিপ্লব হওয়া দরকার। আমরা তৎপর হব, আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আছি, শুধু আমরা না, আমাদেরকে যারা ভোট দিয়েছেন তারা যদি তৎপর হয় তাহলে আমরা দেখবেন আরও একটু স্পিড নিব। কারণ এটা এখন সবার দাবি এখন, যে এই এক বদল কিনতে যাবে 10 টাকার জিনিস, সেটা হয়ে গেলে 50 টাকা, সেটা কিভাবে হবে? সুতরাং এটা এখন আমার মনে হয় এই বিষয়টুকু আর ছেড়ে দেওয়া উচিত। এই বিষয়টুকু আর এইভাবে আর আগামীটা হচ্ছে না, আমি এটা বিশ্বাস করি। আজকের দিন থেকে আমি দেখলাম এটা। ঝুঁকিতে থাকা সিলেটবাসী এবং আতঙ্কগ্রস্ত সবাইকে দুজন কিছু কথা বলুন। আমাদের দেশ কোনো ঝুঁকিতে নাই। আমরা যেটা বলবো যে আমাদের 2 জনের মৃত্যু হয়েছে, 30 জন এখনও আমাদের আইসোলেশনে রয়েছেন। আমি বলবো আল্লাহর রহমতে ওনারা সুস্থ হয়ে ফিরে আসবেন। আর আমরা আগেই বলেছি যে আমাদের পর্যাপ্ত পরিমাণ যে রোগীর পরীক্ষা নিরীক্ষা করার পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র নেই। আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চায়না থেকে বিশেষ ফ্লাইটে আমাদের এই জিনিসপত্র আসতেছে, আমাদের দেশেও কিছু এইগুলো তৈরি হয়েছে, উৎপাদন হচ্ছে। এটা আমার মনে হয় এটা আমাদের আশার কথা। আর আমরা এটা নিয়ে এত ঘাবড়াবার কিছু নাই। এটা এমন করোনা এত মহামারী কিছু না, এটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে ছড়ায় আর কি, এই বিষয়টায়। আর এটা নিয়ে আমরা একটু ভয় পাচ্ছি, কারণ এটা নিয়ে আমাদের সাথে এই প্রথম মানে আর কি আমাদের এই দেশে আসা কিংবা এইটার সাথে পরিচয় হওয়া আমাদের ভয়ের কোনো কারণে আল্লাহর রহমতে আমি যেটা বলবো যে আমাদের এই 30 জনই আছেন এখনো আইসোলেশনে, ওনারা সুস্থ হয়ে আসবেন আর ইনশাল্লাহ। আর সেকেন্ড থিং হলো কি, আমাদের পর্যাপ্ত জিনিসপত্র আগামীকালকে থেকে আমরা পাচ্ছি, এটা আমাদের একটা আশার কথা। আর আমার মনে হয় এটা নিয়ে কোনো মানে আমাদের যে প্যানিক করার কোনো প্রয়োজন, প্যানিকটা যদি না হয় তাহলে আমার মনে হয় আমরা সচেতনতা মানে আমরা আমাদের এখান থেকে বাইরে হয়ে আসবো। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন, ওনার ভাষায় বলেছেন যে এটা কোনো মরণ ব্যাধি না, এটার সাথে আমরা ইনশাআল্লাহ এই যুদ্ধে আমরা জয়ী হব। মানে করোনা, হ্যাঁ, এটা হলো মূল বিষয়টা হলো সচেতনতা। আর সচেতনতা শুধু আমরা যে আমাদের মিসবা সাহেব বলেছেন যে আমরা শুধু জনপ্রতিনিধি, সেটা আমরাও না। আমরা যে জনপ্রতিনিধি, আপনারা তো ভোট দিয়ে আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়ে নির্বাচিত করেছেন। সবাই যদি একটু সবার মতন যদি আপনারা একটু সচেতন হন, তাইলে আমার মনে হয় এই দেশে এটা নিয়ে কোনো ঘাবড়াবার কোনো বিষয় নাই। এটা কোনো প্রতিরোধ করতে পারে। আপনি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলুন। দেখুন, আমি শেষ করছি। আমার আজাদ সাহেবের সুর থেকেই আমি নিয়ে বলছি যে প্রকৃত অর্থে জন্ম এবং মৃত্যুর মালিক হচ্ছেন মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা। আমরা কিন্তু আল্লাহ তাআলা ওজর দিছেন, কিন্তু মানুষকে ওজর দিছেন। এই রোগে মানুষ মারা যায়, ক্যান্সারে মানুষ মারা যায়, কেউ কিন্তু আল্লাহকে ব্লেম করে না। এই জন্য আল্লাহ একটা রাস্তা দিয়ে দিয়েছেন যে কেউ মারা গেলে বলবে যে মিসবা সাহেব অমুক রোগে মারা গেছেন, মিসবা অমুক রোগে মারা গেছেন অমুক। তো এই রোগটাও কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই রোগের জন্য কিন্তু আমরা ট্রিটমেন্ট করাই, যেহেতু সিলেট ধর্মপ্রাণ একটা এলাকা এবং এখানে মানুষ, আমরা সবাই আল্লাহ বিশ্বাসী মানুষ। এবং আমাদের একটা জায়গায় কিন্তু খুব আমাদের খেয়াল রাখতে হবে যে এই রকম যেভাবে আমরা ক্যান্সারের কিন্তু আমরা ওষুধ করাচ্ছি, হ্যাঁ, আমরা কিন্তু, কারণ আমাদের ইসলামে বলা আছে যে এটা হচ্ছে দোয়া এবং দাওয়া। তো দাওয়ার জায়গা থেকে যেহেতু আমরা অন্যান্য রোগের দাওয়া করছি, ঠিক সেইভাবে কিন্তু আমাদের করোনার জন্য কিন্তু আমাদের দাওয়ার প্রয়োজন রয়েছে। আর সেই দাওয়াটা কি? সেই দাওয়াটা হচ্ছে একমাত্র দাওয়া, যেহেতু এখানে কোনো প্রতিষেধক নেই, সেইটা হচ্ছে হোম কোয়ারেন্টাইন এবং সোশ্যাল ডিস্টেন্স। সেই জায়গা থেকে আমাদের একটু সুনিশ্চিতভাবে কাজ করতে হবে। আমরা কারা কাজ করবো, কীভাবে কাজ করবো, সেই পার্টিকুলারলি আমরা গভর্নমেন্টের জন্য উই আর নট ওয়েটিং ফর দ্য গভর্নমেন্ট ডিক্লারেশন অ্যান্ড ডিসিশন। এবং আমরা আমাদের
পাবলিকের জায়গা থেকে আমরা কাজ করব, আমাদের জনপ্রতিনিধি যারা আছে তাদের ওনাদের জায়গা থেকে কাজ করব, ব্যবসায়ী যারা আছে তাদের জায়গা থেকে কাজ করবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আমাদের রেসপন্সিবিলিটিটা কী আছে সেটা নিয়ে আমরা আমাদের সম্মিলিতভাবে আমাদের কাজ করব। ইনশাআল্লাহ আমরা সিলেটবাসী এই বিষয়টাকে আমরা রুখতে পারবো, মোকাবেলা করতে পারবো। এইসব শব্দ বলার মতো সাহস এবং শক্তি আমার নেই, আমি শুধু বলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, কিন্তু আমরা আমাদের ভাগ্য পরিবর্তনে আমরা সচেষ্ট হব। এবং আমি শেষমেশ এই কথাই বলছি যে আসুন আমরা সিলেটকে বাঁচাই, আমরা পরিবারকে বাঁচাই এবং আমাকে বাঁচাই। এই জন্য আমরা যে চিন্তা করছি, আমি সিলেট ক্রাইসিস ম্যানেজমেন্ট অনলাইন সাপোর্ট থেকে শুরু করে অফলাইন সাপোর্ট, আমরা এই কাজটাকে ত্বরান্বিত করার জন্য আমরা কাজ করবো একটা টিম নিয়ে। এবং আপনারা যারা কাজ করতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আমরা চেষ্টা করবো সম্মিলিতভাবে এটা অনলাইন এবং অফলাইনে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি সিলেটবাসীকে। এবং আমি অনুরোধ করব আমাদের কমিশনার মহোদয়কে যে উনিও নিশ্চয়ই ওনার জায়গা থেকে আমরা এবং সবার জায়গা থেকে আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আবার দেখা হবে আবার কোনো এক্সক্লুসিভে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।